খালেদা জিয়ার সমাধিতে সর্বস্তরের মানুষের দোয়া শ্রদ্ধা, পুরো দেশই এখন তার পরিবার। ফেসবুক পোস্টে তারেক রহমান। অতীতের মতো বিএনপির সাথে কাজ করতে চায় জামাত, জানিয়েছেন ডাক্তার শফিক। তারেক রহমানের সাথে বৈঠক, শোক বইয়ে কূটনীতিক রাজনীতিক সহ বিশিষ্টজনদের সই। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়, লিখেছেন রাজনাথ সিং। জয়শঙ্করের শ্রদ্ধা জানাতে আসা ইতিবাচক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মনোনয়নপত্র দাখিলে কোনো ঝামেলা না হওয়ায় উপদেষ্টা পরিষদের সন্তোষ। সেরা নির্বাচনের আশা পুনর্ব্যক্ত, যাচাই বাছাই শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বৃহস্পতিবার দুপুর 12টার কিছু আগে এটি সবার শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ এবং বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত করেন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তারপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় পুরো জিয়া উদ্যান এলাকা। শহীদ জিয়ার মাজারে ঢোকার মুখে এবং ভিতরে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বৃহস্পতিবার বেলা 12টার কিছু আগে খুলে দেওয়া হয় জিয়ার মাজারে যাওয়ার রাস্তা। তারপর ঢুকতে থাকে সাধারণ মানুষ। কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন তার রুহের মাগফিরাত কামনায়। এসেছি এক নজর বেগম খালেদা জিয়ার কবরটা দেখার জন্য। সরাসরি দেখতে পারি নাই, তো এই জন্য ওনার আসলে মাজারটাকে একটু জিয়ারত করার জন্য আসছে আমার ফ্যামিলি নিয়ে। খবর জিয়ারত করতে পেরেছি, একটু মনে একটু শান্তি পাচ্ছি। ওনাকে খুব ভালোবাসি, ওনার জন্য খুব মন কান্দে। 2 বছর তো অসুস্থ থাকার পর দেখা হয় না, সাক্ষাৎ হয় না। আমি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আল্লাহর জন্য ওনাকে জান্নাতবাসী করে। ভালোবাসার টানে আইছে, আর কিছু না। মনের আবেগ শেষ করতে পারিনি, এই জন্য আজকে সচক্ষে এসে দেখে গেলাম। সমাধিস্থল খুলে দেওয়ার খবর পেয়ে ছুটে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা নেত্রীর কবর জিয়ারত করে আবেগ আক্রান্ত হয়ে ওঠেন। ম্যাডাম যদি আবার আমাদের জীবনে ফিরে আসেন, আরেকজন আমি ম্যাডামের গাড়ির পিছনে দৌড়াইতে চাই। বলার কোনো ভাষা নেই ভাই, কিছু বলতে পারবো না ভাই। এই হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ কত নোংরা কথা বলেছে, কষ্ট দিয়েছে, কিন্তু ওনার মুখ দিয়ে কোনোদিন নোংরা কথা বের হয় নাই। তো এখানে তার প্রতি আবেগ ভালোবাসা এটা বলা লাগবে না যে আমরা যতবার এখান দিয়ে যাব মনে হচ্ছে একটু ম্যাডামকে দেখে যাই, একটু জিয়াউর রহমানকে দেখে যাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিএনপি কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং কয়েকটি ইসলামী দলের নেতারাও যান বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে। যদি এখান পর্যন্ত নাও আসতাম, অন্তত ওই পাশ থেকে কবরটা জিয়ারত করতাম, এই জন্য আসছি, মনের আকুতি। এই কওমি মাদ্রাসা শিক্ষা আগে সরকারিভাবে কোনো স্বীকৃতি ছিল না। এই বেগম জিয়া উনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ওনার সময়ই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। সমাধিস্থল দেখতে আসা জনসাধারণ বলছেন বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন তার কর্মে, মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পর দ্বিতীয় দিনে আজ তার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। রাত 7:45টার দিকে ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি জিয়া উদ্যানে কবর জিয়ারত করতে চান। সাথে ছিলেন বেগম জিয়ার অন্য আত্মীয় স্বজনরা। সেখানে প্রায় 20 মিনিট অবস্থান করেন তারা বেগম জিয়ার কবরের সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ও পরে মোনাজাত করেন। পরিবারের সদস্যদের কবর জিয়ারতে যাবার খবরে সন্ধ্যার পর থেকে জিয়া উদ্যানের নিরাপত্তা খানিকটা বাড়ানো হয়। সন্ধ্যার পর সর্বসাধারণের আর কাউকে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের অনুমতি দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বিকেলে খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এদিকে মায়ের অন্তিম যাত্রাকে স্মরণীয় করে রাখায় সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে
পুরো দেশই তার পরিবার হয়ে উঠেছে। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, গতকাল ছিল তার জীবনের এক গভীর শোকের মুহূর্ত। মাকে শেষ বিদায় জানাতে পেরেছেন তিনি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে সবাই উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছে, যা জিয়া পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়। গভীর শোকের এই সময়ে সবার সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ তার পরিবারের হৃদয় স্পর্শ করেছে বলেও জানান তিনি। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সকল সদস্যদেরও ধন্যবাদ জানান তারেক রহমান। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের মিডিয়া কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতিও আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চায় বিএনপি। নির্বাচনী কাজে নয়, জাতি বিনির্মাণে বেগম জিয়ার শোককে কাজে লাগানোর কথাও বলেন বিএনপি নেতারা। তারা জানান, মানুষের যে আবেগ তা বিএনপিকে আরও শক্তিশালী করবে। শোক জানাতে গিয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অতীতের মতো বিএনপির সাথে কাজ করতে চায় জামাত। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। বেগম খালেদা জিয়ার জন্য তৃতীয় ও শেষ দিনে গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দলটির সিনিয়র নেতাদের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি, শ্রীলঙ্কার হাইকমিশনার ও আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধি সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শোক বইয়ে স্বাক্ষর করেন। উনি যে অসাম্প্রদায়িক ছিলেন এবং সকল মানুষকে যে ভালোবাসতেন, উদার মন ছিলেন এবং ওনার ভিতরে যে একটা মমত্ব ছিল সকলের প্রতি, এই বিষয়টা তারা অনুভব করেন আমাদের মাননীয় ভদন্ত বুদ্ধানন্দ মহাতের মহোদয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে। তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যবসায়ীরা বললেন, শত নির্যাতনের পরও কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণ ছিলেন না বেগম খালেদা জিয়া। গত সরকার যে ওনাকে যে ধরনের অত্যাচার অবিচার করেছেন, সেখানেও উনি কারো উপরে খাপ্পা হইয়া যে তার বিরুদ্ধে করবে, তার দলও করে নাই, উনিও করেন না। অন্যের কাছ থেকে শুনতেন, তারপরে ডিসিশন উনি দিতেন। এটা ছিল ওনার অনেক বড় গুণ, অনেক ধৈর্য। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি প্রতিহিংসা পরায়ণ ছিল না। যারা ওনাকে শাস্তি দিয়েছে, যারা ওনাকে কষ্ট দিয়েছে, ওনার মুখ দিয়ে কিন্তু কখনো ওই ধরনের কটু বাক্য কখনো উনি প্রকাশ করলেন। সবার প্রতি মমত্ববোধ বেগম খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন রাজনীতিবিদরা। শহীদ জিয়ার রাজনৈতিক শক্তি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জয়লাভ করব এবং এই সংখ্যাটা হবে 2/3 অনেক উপরে, 200-র অনেক উপরে হবে। আমি বলে গেলাম ফজলুর রহমান। মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ ক্ষোভ আক্রোশ দেখাননি। বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীর মধ্যে, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বেগম জিয়ার সম্পর্কে ব্যক্তিগত শ্রদ্ধাবোধ ছিল। বিএনপি নেতারা জানান, নির্বাচন হতে কোনো বাধা নেই এবং তাদের আশা যথাসময়েই নির্বাচন হবে।
আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। তারেক রহমানের হাত ধরেই স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংহত থাকবে এবং দেশ এগিয়ে যাবে বলেও মনে করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসার মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দূর হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। তবে জয়শঙ্করের আশাকে ইতিবাচক মনোভাব হিসেবে দেখছেন তিনি। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বেগম খালেদা জিয়া দেশের মতো প্রতিবেশী দেশগুলোতেও একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন বলে মনে করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। তবে দুই দেশের চলমান টানাপোড়েন সম্পর্ক দূর করতে জয়শঙ্করের আশা কতটা প্রভাব ফেলবে সেজন্য অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই, কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলিনি। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে এই বার্তা লেখেন তিনি। এতে তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতিও সমবেদনা জানান রাজনাথ সিং। হাই কমিশনার তাঁকে স্বাগত জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে কোথাও কোনো ঝামেলা হয়নি। স্মরণকালের সবচেয়ে সেরা নির্বাচন হবে বলেও দাবি করেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় নগর নীতিমালা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া এনআইডি রহিতকরণ অধ্যাদেশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। ফলে ন্যাশনাল ডেটা অথরিটি হচ্ছে না, আগের মতো নির্বাচন কমিশনই এ দায়িত্বে থাকছে। এছাড়া বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনাকারী এজেন্সিগুলোর অনিয়ম কিভাবে আইনের আওতায় আনা যায় তা নিয়েও আলোচনা করে উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সভায় নেয়া সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নির্বাচনে আসন প্রতি মনোনয়নপত্র দাখিল করেছেন গড়ে ৮ জন। এছাড়া ৫০টির মতো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। গণভোটের বিষয়েও মানুষ অবগত বলে জানান প্রেস সচিব। এছাড়া প্রাথমিক ও নবম শ্রেণীর ৮০%-এরও বেশি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ৬০%-এরও বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো হয়েছে। বাকিদের হাতে ১৫ জানুয়ারির মধ্যে নতুন বই পৌঁছে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ, সবই খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। তো নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো
কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি। নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। এদিকে সঠিক তথ্য না থাকায় যাচাই বাছাইয়ের প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় এ পর্যন্ত বাতিল হয়েছে 13 প্রার্থীর মনোনয়ন। খুলনা 1 আসনে 9 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে 3 প্রার্থীর, আর স্থগিত রাখা হয়েছে 1 প্রার্থীর মনোনয়নপত্র। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসম জামশেদ খন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া 13 প্রার্থীর মধ্যে 9 জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেন তিনি। রংপুর 1 আসনে 9 প্রার্থীর মধ্যে 8 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ইনামুল আহসান। দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পন্ন থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর। প্রার্থিতা যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী 2 ও নরসিংদী 4 আসনে বাদ পড়েছেন 4 প্রার্থী। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় বাতিল হয়েছে তাদের আবেদন। 2 আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন 17 জন। পটুয়াখালীতে 4টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে বাতিল হয়েছে 3 জনের আবেদন। যাচাই বাছাই সম্পন্ন হয়েছে মুন্সিগঞ্জ 1 ও 2 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র। এদের মধ্যে 1 আসনে 2 স্বতন্ত্র প্রার্থীর আবেদন বাতিল হয়েছে। ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড ও নকশায় ত্রুটি খুঁজে পেয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না। ফার্মগেট মেট্রো রেল স্টেশনটির 2 পাশে লাইনটি বৃত্তাকার হয়ে চলে গেছে। ভায়াডাক্টের সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার্ড ব্যবহার করা হয়নি বলেও উল্লেখ করে তদন্ত কমিটি। এজন্য কারা দায়ী সেটি উঠে আসেনি তদন্ত প্রতিবেদনে। ত্রুটিপূর্ণ নকশা ও মানহীন বিয়ারিং প্যাডে মেট্রো চলাচলে কোনো ঝুঁকি নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। গত 26 অক্টোবর ফার্মগেট স্টেশনের কাছে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। এর আঘাতে 35 বছর বয়সী আবুল কালাম আজাদ মারা যান। এ ঘটনায় আহত হন আরও 2 জন। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফের নেতৃত্বাধীন তদন্ত কমিটি বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেন, বিয়ারিং প্যাডগুলো কিছুটা ঢালু অবস্থায় বসানো হয়েছে। এগুলো পড়ে যাওয়ার পেছনে তার কিছু প্রভাব রয়েছে। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। কোথায় কোথায় খুঁত থাকতে পারে ডিজাইনে, সেটা আমরা একটা পলিটিশিয়াল কয়েকটা ক্ষেত্র বলে দিয়েছি। এখন অবভিয়াসলি ডিজাইন যাদের দায়িত্ব তারাই এটার জন্য দায়ী। যারা ডিজাইনটা ভুল করেছে তারাই দায়ী। 10টা প্যারাগ্রাফের 2টাতে আমরা কি পেয়েছি, ডেভিয়েশন আছে। আমরা এই বিষয়টা নিয়ে কাওয়াকিং কর্পোরেশন, যারা এটা সাপ্লাই দিয়েছে জাপানের যে কোম্পানি, তাদের সাথে কথা, তারা আবার একটু বিচার করে যে আমাদের ঠিক আছে, তারা চ্যালেঞ্জ জানিয়েছে। এটা আবার ইনসাইড স্টোরি আছে, তাহলে এটা ইট শুড নিড থার্ড পার্টি ভেরিয়েশন। কারণ এটা 2টা আপনি যেটা আশঙ্কা করছেন যে সব তো এক লটের না। 1, 2 হচ্ছে আমরা যে পদ্ধতিতে ডুয়েটে টেস্ট করেছি সেটা তারা আবার তাকে বলছে এটা আপনাদেরটা আমাদেরটা ঠিক আছে, তারা চ্যালেঞ্জ করছে। এ সময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, মেট্রোর অন্যান্য স্থানে বিয়ারিং প্যাডগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে মেট্রো রেল কর্তৃপক্ষ নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। কমিটির যে সুপারিশ সেটা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ভ অ্যালাইনমেন্ট সংশ্লিষ্ট স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেই জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে, যার কার্যক্রম বিএমটিসিএল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এর আগে 2024 সালের 18 সেপ্টেম্বর 430 নম্বর পিলার থেকে 4টি বিয়ারিং প্যাডের মধ্যে একটি পড়ে যায়, যার ফলে আগারগাঁও মতিঝিল সেকশনে প্রায় 11 ঘন্টা ধরে মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংকটাপন্ন 5 ব্যাংকের সমন্বয়ে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে আজ। বছরের প্রথম দিনে সাইনবোর্ড বদলের প্রক্রিয়া শুরুর পাশাপাশি অবশেষে টাকা তুলতে পারছেন গ্রাহকরা। একবারে 2 লাখ টাকা তোলার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকলেও সব শাখায় মানা হচ্ছে না সেই পরামর্শ। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বছরের প্রথম দিনেই বদলে যেতে শুরু করেছে একীভূত হওয়া 5 ব্যাংকের সাইনবোর্ড। বদলে যাওয়ার প্রক্রিয়ায় থাকা এসব ব্যাংকের শাখায় শুরু হয়েছে স্বাভাবিক লেনদেনও।
মতিঝিলের সম্মিলিত ইসলামী ব্যাংকভুক্ত পুরনো SIBL এর কর্পোরেট শাখায় দেখা গেল গ্রাহকদের উপস্থিতি খুবই কম। তবে বহুদিন পর জমানো টাকা তুলতে পেরে স্বস্তিতে গ্রাহকরা। আজকে 45,000 টাকা তুললাম আমি, যেটা দরকার ওটাই তুলছি। আমার হয়তো এসে বেশি দিলে বেশি দিত, যার যত অ্যামাউন্ট ছিল ওই লিস্ট অনুযায়ী ওইভাবে ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, প্রসিডিউর মেনটেন করে। সম্মিলিত ব্যাংক মতিঝিলের এক্সিম ব্যাংকের পুরনো শাখায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। উপস্থিতি বাড়লেও কোনো গ্রাহককে দেয়া হয়নি 5,000 টাকার বেশি। বলে সপ্তাহে 5,000 করে দিচ্ছে, আবার যখন বাড়াবে তখন দেবে। ম্যানেজার অপারেশনের দায়িত্বে আছেন, ওনার কাছে যাওয়ার পর ম্যাডাম বললেন যে 5,000 টাকা করে মনে হয় প্রতি অ্যাকাউন্ট থেকে প্রতি সপ্তাহে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, গ্রাহকরা চাইলেই চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে একবারে 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এজন্য প্রতিটি শাখায় দেয়া হয়েছে পর্যাপ্ত অর্থের যোগান। টাকা যখন উত্তোলন করতে যাবেন নিশ্চয়ই আপনার সাক্ষাৎকার নেওয়া হবে না যে আপনার কী প্রয়োজন, কেন উঠাবেন। আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত উঠানোর সুযোগ দেওয়া হবে। মানে আপনি যদি নিজে ফিল করেন যে থাক এখন তো এই ব্যাংকের মালিকানা রাষ্ট্রের হাতে আছে, অতএব রাষ্ট্রের হাতে আমার আমানত সুরক্ষিত থাকবে, এই আত্মবিশ্বাস আমার আছে, আমি টাকা প্রয়োজন নেই, আমি উত্তোলন করব না। উত্তোলন করবেন না। আজকে যিনি 2 লক্ষ টাকা তুলেছে সে কালকে আবার আসবে 2 লক্ষ টাকা উঠানোর সেই সুযোগ নেই। প্রতিটা অ্যাকাউন্ট প্রতি টাকা দেওয়া হয়েছে, অতএব সেই হিসেবে 2 লক্ষ টাকা করে সবাই উত্তোলনের সুযোগ পাবে। এই মুহূর্তে তিনি জানান, জুলাই বিপ্লবের পর ব্যাংকগুলোতে যেসব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা নতুন বছরেই বাস্তবায়ন করা হবে। 25 সালে সংস্কার করার জন্য কোনো আইনি কাঠামো ছিল না, সেই আইনের কাজটা কমপ্লিট করা হয়েছে। এখন সেই আইন প্রয়োগ করে ব্যাংকিং খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার বছর হচ্ছে 2026। নতুন করে আর কোনো ব্যাংকে যাতে বড় বিপর্যয়ের মুখে পড়তে না হয় সেজন্য ঝুঁকিভিত্তিক নজরদারি জোরদারের কথাও জানান তিনি। আজকে থেকে বাংলাদেশ ব্যাংকে যাত্রা শুরু হলো RBS এর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রীয় শোকের মধ্যেও থেমে থাকেনি নতুন বই বিতরণ কার্যক্রম। উৎসব না থাকলেও স্বল্প পরিসরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই সংগ্রহ করেছেন। নতুন ক্লাস ও নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা। নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্টির কথা জানান শিক্ষকরাও। সন্তানের নতুন বই হাতে পাওয়ায় উচ্ছ্বসিত অভিভাবকরাও। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে নতুন বই বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার। বলেন, শিশুদের মানোন্নয়নে অভিভাবকদের জন্য গাইডলাইন বই ছাপার কাজ চলমান আছে। এনসিটিভির তথ্য মতে প্রাথমিকের জন্য এবার 8,59,25,779 কপি বই ছাপানো হয়েছে। অন্যদিকে মাধ্যমিক স্তরের জন্য এবার 18,32,08,693 কপি বইয়ের লক্ষ্যমাত্রা থাকলেও 30 ডিসেম্বর পর্যন্ত প্রায় 66% বই উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিকেলে 4টার কিছু পরে এই হামলা চালানো হয়। হঠাৎ এমন হামলায় আতঙ্কিত হয়ে পড়েন বিটিআরসির কর্মকর্তা কর্মচারীরা। পুলিশ জানায়, NEIR সিস্টেম বন্ধের দাবিতে বিকেল 4টার কিছু পর বিটিআরসি ভবনের সামনে 400-500 আন্দোলনকারী জড়ো হয়। এক পর্যায়ে তারা হামলা চালায় ভবনটিতে। সেখানে সড়কে থাকা বিটিআরসির একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিটিআরসি ভবনে হামলার ঘটনায় এ পর্যন্ত 26 জনকে আটক করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার সমাধিতে সর্বস্তরের মানুষের দোয়া শ্রদ্ধা, পুরো দেশই এখন তার পরিবার। ফেসবুক পোস্টে তারেক রহমান। অতীতের মতো বিএনপির সাথে কাজ করতে চায় জামাত, জানিয়েছেন ডাক্তার শফিক। তারেক রহমানের সাথে বৈঠক, শোক বইয়ে কূটনীতিক রাজনীতিক সহ বিশিষ্টজনদের সই। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়, লিখেছেন রাজনাথ সিং। জয়শঙ্করের শ্রদ্ধা জানাতে আসা ইতিবাচক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মনোনয়নপত্র দাখিলে কোনো ঝামেলা না হওয়ায় উপদেষ্টা পরিষদের সন্তোষ। সেরা নির্বাচনের আশা পুনর্ব্যক্ত, যাচাই বাছাই শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।